রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন, তুমি ঘরের মধ্যে যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজা খোলার সময় হাসি মুখে খুলবে। কারণ কেউ যদি তোমাকে দেখে তুমি ভেঙে পড়েছো, তাহলে সে তোমাকে আরও ভেঙে দিয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনের আরও একটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটা শুরু করেছি ব্রেকফাস্টের পরবর্তী সময় থেকেই। ব্রেকফাস্টের পরবর্তীতে হচ্ছে বুয়া খালা এসে ঘর মুছে দিয়ে গেছে, কাপড় চোপড় ধোয়া, থালা বাটি ধোয়া, টুকিটাকি কাজকর্ম যা ছিল করে দিয়ে গেছে। তো আমার হাতে কোনো কাজে ছিল না এই সময়টাতে, একদমই অলস সময় পার করছিলাম। তো ভাবলাম যে কিছু একটা করি, বসে না থেকে। আমার কাছে কিছু টুকরো কাপড় ছিল, সেই সাথে সেদিন আপনাদের ভাইয়ার সাথে কিছু লেস কিনে নিয়ে এসেছিলাম কিছু একটা করব বলেই। তো আমার যে মিনি সুইং মেশিনটা দারাজ থেকে নিয়েছিলাম সেটা নিয়ে বসে পড়েছি কাজগুলো করার জন্য। আর কি করব সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যে একটা পিলো এনেছিলাম আমার ভাবিকে দিয়ে, তো সেটার জন্য ভাবলাম যে একটা কভার তৈরি করি। আপনাদের ভাইয়ার একটা পাঞ্জাবি ছিল বাসায়, যে পাঞ্জাবিটা সে এখন আর পরতে চাচ্ছে না, বলছিল যে এটা পরবো না, এটা কাউকে দিয়ে দিও। তো ভাবলাম যে কাউকে দিয়ে না দিয়ে আমি কিছু একটা করি। তো পিলো কভারটা বানানোর জন্য আমি পাঞ্জাবিটাকে নিয়ে নিয়েছি। আর প্রিন্টটা আমার কাছে বেশ ভালো লাগছে। ব্লক প্রিন্টের যে কোনো কিছুই আমার অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি পিলো কভারটা খুলে এটা সুন্দরভাবে একটু মেপে দেখছিলাম হয় কি না। তখন দেখলাম যে একদমই পারফেক্ট হচ্ছে, যতটুকু আছে সেলাই সহ পুরোটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট করে। তারপর হচ্ছে আমি এখন জাস্ট কেটে নেব। তো আমি সব কিছু কেটে কুটে রেডি করে যখনই আমি মেশিনটা হাতে নিয়েছি তখনই একটা বিপত্তি ঘটলো। সেটা হচ্ছে গিয়ে আমি কোনোভাবেই মেশিনের নিচের যে ববিনের সাথে সুতোটা থাকে সেটা উঠাতে পারছিলাম না। অনেকভাবে ট্রাই করেছি, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তার আগে যে দেখতেই পাচ্ছেন পিলো কভারটা আমি কিন্তু কেটে নিয়েছি। এর পরবর্তীতে চারপাশ থেকে সেলাই করে দেব। আর কেমন লাগবে পিলোতে বসানোর পরে সেটা আপনাদের সাথে একটু জাস্ট শেয়ার করছি। আমার কাছে ভীষণ রকম ভালো লাগছে। আর আমিও যে বললাম যে কিছু লেস কিনে নিয়ে এসেছিলাম, এই যে একদম চারপাশ থেকে পমপম যে লেসগুলো আছে এগুলো আমি দিয়ে দেব। আমাদের শনি রাখড়ার এইখানটাতে কিন্তু বিকেলবেলা এই টাইপের লেসগুলো পাওয়া যায় খুবই সস্তায়, 5 টাকা 10 টাকা করে গজ নেয়। তো আমার কাছে বেশ ভালো লেগেছে যে এই টাইপের লেসগুলো আমার প্রয়োজন ছিল, আমি নিয়ে এসেছি। এখানে কিন্তু বিভিন্ন ভ্যারাইটির লেস আপনারা পেয়ে যাবেন, 20 টাকা পর্যন্ত আপনারা গজ পেয়ে যাবেন। আপনারা চাইলে কিন্তু এখানটাতে আসতে পারেন। তো আমি ছোট ছোট যে কাপড়গুলো নিয়েছিলাম চেক প্রিন্টের কালো এবং সাদার মধ্যে, সেগুলোতেও আমি একটু একটু করে লেস লাগিয়ে দেব। এখানে আমি কিছু ম্যাট বানাবো। তারপর হচ্ছে আমার ইনফ্রারেড যে চুলাটা আছে, ইন্ডাকশন চুলোটা ইলেকট্রিকের, সেই চুলোটার জন্য উপরে একটা কভার বানাবো। তো মেশিনটা হাতে নিয়েছি, ভেবেছিলাম যে এক এক করে কাজগুলো করে ফেলবো। তো সেই কাজগুলো তো আসলে আর করাই হয়নি, পেন্ডিং রেখেই আবার সব কিছু রেখে দিয়েছি আমি ঝুলিয়ে, যে থাক যখন আসলে ঠিক করব তার পরবর্তীতে দেখা যাবে, আমি পরে করে নেব। আর এইভাবে করে লেসগুলো দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি যেহেতু কুকিং ভিডিও শেয়ার করি, যে কোনো সার্ভিং ডিশের নিচে কিন্তু এই টাইপের ম্যাটগুলো দিলে দেখতে বেশ ভালো লাগে, ভিডিওগুলো খুব সুন্দর ফুটে আর কি। তো আমি এইভাবে করে ম্যাট বানাবো কিছু। আর সেই সাথে এই যে ইন্ডাকশন চুলার জন্য হচ্ছে আমি এই কভারটা উপর থেকে আর কি বানিয়ে রেখে দেব। এখানে চওড়া এই লেসটা আমি ব্যবহার করব। আর চিকনও এই টাইপের লেস আপনারা দেখতে পেয়েছেন নিচে কিন্তু আমি দেখিয়েছি, কোনটা দিলে ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদিও আমি এখনও বানাইনি, মেশিনটা ঠিক করব তারপর হচ্ছে বানাবো। তো মেশিনটা কিভাবে ঠিক করতে হবে সেটাও টিউটোরিয়াল দেখে নিয়েছি আমি ইউটিউব ঘাটাঘাটি করে। তো আমার যে জিনিসটা হচ্ছে ববিনের নিচের যে অংশটা আছে সেখান থেকে কোনোভাবেই সুতোটা উঠছিল না। তো কি প্রবলেম হয়েছে সেটা দেখার জন্য আমি ইউটিউবে সার্চ দিয়েছিলাম, সার্চ দিয়ে তারপরে দেখলাম যে অনেক ভিডিও আছে কিভাবে এটা ঠিক করতে হবে, সেই টিউটোরিয়ালগুলো দেখে নিয়েছি। আমি আসলে অনেকভাবে ট্রাই করেছি ঠিক করার জন্য, কোনোভাবেই আসলে পারছিলাম না। তো আমি প্রায় ঘন্টাখানেকের মতো চেষ্টা করেছি, কোনোভাবেই কোনো কিছু হচ্ছিল না। আমি সরাসরি লাইনে দিয়ে প্যাডেল দিয়েও কিন্তু ট্রাই করেছি, আসলে কোনোভাবেই পারছিলাম না। নিরাশ হয়ে পরবর্তীতে আমি রেখে দিয়েছি। এরপর কিন্তু দুপুরে রান্নায়ও চলে এসেছি। আজকে দুপুরে রান্না হবে লাউ দিয়ে ডাল। আর দেখতে পাচ্ছেন অন্য সাইডে চুলায় কিন্তু আমি চর্বি বসিয়ে দিয়েছিলাম, আরও আগেই চর্বিগুলো গলিয়ে নিয়েছিলাম। অনেকগুলো চর্বি আমার জমে গিয়েছে, তো ফেলে না দিয়ে ভাবলাম এভাবে চর্বিটা
চর্বিটাকে রেডি করে রেখে দেই। ছোটোবেলায় দেখতাম মা এইভাবে করে চর্বি রেখে দিত পরোটা ভাজার জন্য, খেতে কিন্তু ভীষণ রকম ভালো লাগতো। তো হেলথের কথা চিন্তা করে এখন আসলে ওইভাবে করে তো কখনো খাওয়া হয় না। তারপরেও যারা একেবারেই রোগা আছেন, শুকনো আছেন, যাদের আসলে চর্বির প্রয়োজন হয়, শরীরে ফ্যাটের প্রয়োজন হয়, তারা কিন্তু চাইলে এইভাবে করে রেখে দিতে পারেন। তো আমিও রেখে দিচ্ছি, আমি আমার মেয়ের জন্য রেখে দিচ্ছি। রাইমাকে পরোটা ভেজে দেব, তাহলে ও খেয়ে নেবে। তো আমি কিভাবে করে চর্বিটাকে রাখি সেটা আপনাদের সাথে প্রসেসটা আর কি শেয়ার করছি। আমি এইভাবে চর্বিটাকে গলিয়ে তারপর হচ্ছে একটু সুন্দরভাবে ছেঁকে নেই, এতে করে কিন্তু এক্সট্রা ময়লাগুলো আর থাকে না, একদম চর্বিটা ক্লিন থাকে, ক্লিয়ার থাকে। তো এইভাবে করে তারপর আমি এটাকে রেখে দেব জমে যাওয়ার জন্য। জমে যাওয়ার পর কিন্তু আমি সরাসরি নর্মাল ফ্রিজে রেখে দেব। নর্মাল ফ্রিজে সারা রাত থাকবে, তারপর সকালবেলা আমি এটাকে কেটে নেব সুন্দরভাবে। তো যাই হোক, সেই একই পাত্রের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আজকে রান্না করব রুই মাছ দিয়ে পটলের তরকারি। তো ভেবেছিলাম আলু পটল দিয়ে রান্না করব, তো আলুটা দেখি যে শেষ হয়ে গেছে। তো তখন আর বলিনি আপনাদের ভাইয়াকে, আর আপনাদের ভাইয়াও ছিল না বাসায়, সে আসলে আমাদের শপে ছিল। তো মাছগুলো আমি সুন্দরভাবে একটু ভেজে নিয়েছি, পটল দিয়েই এখন হচ্ছে রান্নাটা করে ফেলবো। আর এটা খেতেও কিন্তু ভীষণ রকম মজার হয়েছে। আজকে একটু অন্যভাবে রান্নাটা শেয়ার করব আপনাদের সাথে। আমি মাছগুলো ভেজে নেওয়ার পর এখন এই যে পটলগুলো ভেজে নিচ্ছি, আর সামান্য আরও একটু তেল দিয়ে দিচ্ছি, একটু হলুদের গুঁড়ো, একটু লবণ দিয়ে তারপর ভালোভাবে পটলগুলোকেও একই সাথে ভেজে নেব। আলাদা আলাদাভাবে না ভেজে এভাবে করেও কিন্তু আপনারা চাইলে রান্না করতে পারেন। আমি সামান্য আরও একটু তেল দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 থেকে 5 মিনিটের মতো চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে, এই যে দেখতে পাচ্ছেন একদম সফট হয়ে গেছে, কষিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা আর রসুন বাটা। আমি এখানে 1.5 চা চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি। এরপর ভালোভাবে আদা রসুন বাটাটাকে ভেজে আবারও একটু লবণ দিয়ে দিলাম। আর সেই সাথে আমি এখানে দিয়ে দেব হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, এই টাইপের যে মশলাগুলো রেগুলার ইউজের জন্য আমরা রান্না করে থাকি, সেই মশলাগুলো সব দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। তো আমি কিন্তু পেঁয়াজটা দিতে ভুলে গিয়েছিলাম, সামান্য একটু পানি দিয়ে সাথে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ বাটাটাও এখানে ব্যবহার করতে পারেন। তো ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে এখন কষিয়ে নিয়েছি। পটলটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোল যতটুকু খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই দেবেন। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো ঝোলের পানি দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি আসলে সবসময় যে জিনিসটা করি, মশলায় সবজিগুলো কষিয়ে তারপর সাথে সাথে পানি দিয়েই কিন্তু আমি মাছগুলো দিয়ে দিই, ঢেকে আলাদাভাবে আর বলক উঠিয়ে নেই না। এই যে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিয়েছি, মাত্র 5 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। এরপর নামানোর আগে আমি ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ব্যাস, রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটা সাইড করে এখন রেখে দেব। আর সেই সাথে আমি এখন ডালটাকেও ফোড়ন দিয়ে দেব, আর চুলার আশপাশটাও একটু সুন্দরভাবে মুছে নিচ্ছি। রান্না করতে করতে প্রায় সময় দেখা যায় এই কাজগুলো আমি করে থাকি। তো আমি ডালটা ফোড়ন দেওয়ার জন্য এখানে হচ্ছে আমার তারকা প্যানটা বসিয়ে দিয়েছি। আজকে আপনাদের সাথে আমার কিচেনে যেই টাইপের হাঁড়ি পাতিলগুলো বা কড়াইগুলো আমি ব্যবহার করে থাকি সেটা নিয়ে কিন্তু অনেক কমেন্ট আমি পেয়েছি। তো আমি সেটা নিয়েই একটা ভিডিও শেয়ার করব। তো পুরোটা সময় জুড়ে থাকবেন। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন, আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন, আর কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো আমাকে জানাবেন, কারণ আপনারা জানেন আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে বেশ ভালো লাগে। আর যারা চ্যানেলে নতুন আছেন, নতুন আমার ভিডিওগুলো দেখছেন, আপনাদের কাছে যদি ভালো লাগে, আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করার উপযুক্ত মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি ডালটাকে কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। লাউ দিয়ে ডাল রান্না করলে ধনিয়া পাতা কুচি দিলে আমার কাছে বেশ ভালো লাগে। তো এর পরবর্তীতে আমি আরও একটা রেসিপি করেছি। আমি একটা পটলের চমৎকার ভর্তার রেসিপি করেছি, যেটা আমি আপনাদের সাথে এখন আর শেয়ার করলাম না। এমনিতেই আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। এই চমৎকার রেসিপিটি দেখতে অবশ্যই আমার কুকিং চ্যানেলটা ভিজিট করবেন। তো টেবিলে কিন্তু খাবার রেডি করে নিয়েছি। এখন বাচ্চাদেরকে আমি খাইয়ে দেব। ওদের জন্য খাবারটা এই যে রেডি করে নিচ্ছি। এখন ওদেরকে খাইয়ে দেওয়ার পরবর্তীতে আপনাদের ভাইয়া আমরা আবার সবাই খেয়ে নেব। বড় ছেলে যেহেতু বাসায় নেই, কলেজে গিয়েছে, ওর জন্য বেড়ে রেখে দেব।
তো রাইমা রায়ানকে দেখা যায় ম্যাক্সিমাম সময় আমাকে খাইয়ে দিতে হয়। গোলাপ বাসায় থাকলে গোলাপ হয়তো বা খাইয়ে দেয়, ও কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করে। তো যাই হোক, দুপুরে খাবার দাবার শেষ করে তারপরে আর ক্যামেরা ধরতে একদমই মন চায়নি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আজকের ভিডিও। আজকে সকালবেলা আমি ফ্রিজ থেকে কিন্তু চর্বিগুলো নামিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবেই কিন্তু জমে গিয়েছে। তো নামানোর সাথে সাথেই তো এইভাবে কেটে নিচ্ছি না, 5-10 মিনিট বাহিরে কিন্তু এই অবস্থায় ছিল, এতে করে কিন্তু কড়াই থেকে সুন্দরভাবে উঠে এসেছে। আমি কিউব করে কেটে এইভাবে করে বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দেব। যখন পরোটা ভাজবো তখন কিন্তু এই চর্বিগুলো দিয়েই ভেজে নেব। তো আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আর এখন চলুন আপনাদের সাথে আপনাদের সবার প্রিয় কড়াইগুলো বা হাঁড়িগুলো, আমি যে সমস্ত কিউট কড়াই হাঁড়িতে রান্নাবান্না করি সেগুলো সবই আজকে আপনাদেরকে দেখাবো। আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে। অনেক অনেক প্রিয় আপুরা আমার এই কড়াইগুলো সম্পর্কে জানতে চান বা তারা নিজেরাও কিনতে চান, অনেক অনেক প্রশ্ন আমি পাচ্ছি। তো যাই হোক, প্রথমে দেখাচ্ছি আমি এখানে একটা হাঁড়ি, প্রেস্টিজের 24 cm এর একটা হাঁড়ি হচ্ছে এটা। তো এটার মধ্যে কিন্তু মোটামুটি 1.5 কেজির মতো বা 2 কেজি চাইলেও কিন্তু গরুর মাংস রান্না করা যাবে। আর মার্বেল কোট করা ছিল কালো, খুবই ভালো মানের প্রেস্টিজের এই হাঁড়িটা আমি নিয়েছিলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে কোনটার কত দাম এখন আমার এই মুহূর্তে কোনোটাই মনে পড়ছে না, তাই দামগুলো বলছি না। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপরে মার্বেল কোট করা আর স্টিলের কিন্তু পুরো বডিটা কাইসা ফিলার। এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক ভাইরাল প্রোডাক্ট। তো এটা কিন্তু সেট হিসেবে পাওয়া যায়, আমি নর্মালি এইভাবেই কিনেছি। হ্যান্ডেলটা গোল্ডেন কালারের আর উপরে ঢাকনার যে নবটা আছে সেটাও কিন্তু গোল্ডেন কালারের, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর অনেক ভারী, নিচে কিন্তু কয়েকটা লেয়ার দেওয়া আছে, ইন্ডাকশন চুলায়ও কিন্তু ব্যবহার করতে পারবেন। আর খুব সহজেই সব কিছু উঠে আসে, কোনো কিছু কিন্তু নিচে একদমই লেগে যায় না। এখন যে কড়াইটা শেয়ার করছি সেটা হচ্ছে কিয়ামের একটা কড়াই, এটাও কিন্তু আপনার ননস্টিক কড়াই। তো ননস্টিক কড়াই হলেও এই টাইপের কড়াইগুলো খুব বেশি দিন লাস্টিং করে না। ফ্ল্যাট টাইপের একটা কড়াই, এই টাইপের কড়াইয়ের মধ্যে কিন্তু আপনি ভাজা পোড়া করতে পারবেন, সেই সাথে আপনারা চাইলে রোস্ট করতে পারবেন। তো এই কড়াইটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপর আপনাদের সাথে আমি কিছু ফ্রাই প্যান দেখাবো। এটাও হচ্ছে প্রেস্টিজের একটা ফ্রাই প্যান, তবে এই ফ্রাই প্যানটা খুবই বাজে পড়েছে। 28 cm এর একটা ফ্রাই প্যান ছিল এটা, সরি 26 cm এর। এটা এত বাজেভাবে নষ্ট হয়ে গেছে, খুব বেশি দিন আমি ইউজ করতে পারিনি। তো এটার সাথে একটা ঢাকনা ছিল, দেখতেই পাচ্ছেন আপনারা। এটা মোটামুটি বড় সাইজের একটা ফ্রাই প্যান, কিন্তু আমি অনেক দিন ইউজ করতে পারিনি, অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে গেছে। এখন যে ফ্রাই প্যানটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এই ফ্রাই প্যানটা আমার এত বেশি পছন্দের আর এত বেশি ভালো লেগেছে। উপরের যে ঢাকনার উপরের অংশটা দেখতে পাচ্ছেন সেটাও এত সুন্দর ছিল। আর এটা কিন্তু ইন্ডাকশন চুলাতেও ব্যবহার করতে পারবেন, সেই সাথে হোয়াইট কালারের মার্বেল কোট করা ছিল। আর এত ভালো লাগছিল, এটা রান্না করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, একদমই কোনো কিছু লাগে না। এত ভালো মানের একটা ফ্রাই প্যান আমি রেকমেন্ড করব আপনাদেরকে। এরপর আপনাদের সাথে স্টিলের এসকেবির একটা ফ্রাই প্যানের মতোই, এটাকে কি বলে আমার আসলে জানা নেই, তবে এটা একটু ডিপ আর কি। আর এই স্টিলের যে কড়াইটা আছে এটার মধ্যে রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে, সুন্দরভাবেই একদম লেগে যায় না, কোনো কিছুই উঠে যায়। আর স্টিলের জিনিসে রান্নাবান্না করা তো অনেক হেলথের জন্য ভালো, মোটামুটি আমরা কম বেশি সবাই জানি। তো এখানে আমি আরও একটা কড়াই দেখাচ্ছি, এটা হচ্ছে হ্যামকো ব্র্যান্ডের একটা স্টিলের কড়াই, স্টেনলেস স্টিলের, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে এটাতে আমি খুব বেশি রান্নাবান্না যে করেছি তা না, কারণ এমনিতে নর্মালি আমার অনেক কড়াই আছে, এছাড়াও কিন্তু ননস্টিকের আরও 3 থেকে 4টা কড়াইয়ের মতো আমার আছে। তারপর হচ্ছে দস্তার কড়াই আছে, তারপর হচ্ছে আপনাদের আরও একটা অ্যালুমিনিয়ামের যে কড়াইগুলো বেরিয়েছে সেগুলোও আছে। মোটামুটি এতগুলো কড়াই আমার আছে। আর আমার এমনিতে হাঁড়ি পাতিলের প্রতি অনেক বেশি নেশা। তো এই স্টিলের এই যে উপরের যেই ঢাকনাটা দেখতে পাচ্ছেন, এইটার নবটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, স্টিলের, ফুল বডি একদম স্টিলের আর খুবই ভারী টাইপের ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন স্টিলের নর্মাল টপার ওয়ারের একটা হচ্ছে কড়াই আমি নিয়েছি। এটা প্রাইসটাও খুবই কম, 350 বা 400 টাকা নিয়েছিল। তো এই ঢাকনাটা দিয়েও কিন্তু এটা ব্যবহার করা যায়, এটা একদমই ঢাকনা ছাড়া। তো এইটা খুবই কম আঁচে রান্না করতে হয়, যেহেতু অনেক বেশি পাতলা, তো সেই ক্ষেত্রে দেখা যায় কম আঁচে রান্না করতে হয়। আর এইখানে এই কড়াইটা নিয়ে মোটামুটি কম বেশি অনেক আপুদের কমেন্ট ছিল, অনেক আপুরা আমাকে কিন্তু অনেক প্রশ্ন করেছেন এই কড়াইটা নিয়ে। এটাও কিন্তু স্টিলের একটা কড়াই, আমি একদম বেস্ট একটা কড়াই বলবো। চাইনিজরা যে ধরনের ওক প্যান বা কড়াইগুলো ব্যবহার করে সেই টাইপের একটা কড়াই। তো এটার সাথে কিন্তু কোনো ঢাকনা নেই,
এই কড়াইটা এত সুন্দরভাবে ফ্রাইড রাইস থেকে শুরু করে মাছ টাছ সব কিছু ভাজা যায়, খুবই ভালো কোয়ালিটির। আমি আপনাদেরকে সাজেশন করব অবশ্যই আপনারা কিন্তু একটা হলেও এই কড়াইগুলো কিনবেন। আর এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের কিউট একটা কড়াই, খুবই ছোট্ট, খুব বেশি বড় না। এই যে দেখতেই পাচ্ছেন একদম স্যুপের বাটির মতো। আমার হাতে নিয়েছি কতটুকু, সাইজটা দেখে বুঝতেই পারছেন, দারাজ থেকে অর্ডার করেছি। তাছাড়া আমার এই তারকা প্যানটা নিয়েও অনেকের প্রশ্ন ছিল, আমার এই ছোট্ট কিউট কালো কড়াইটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন ছিল অনেকের। তো এই 3টা কড়াই হার্ড অ্যানারাইসের, এই যে নিচে আরও একটা কড়াই দেখতে পাচ্ছেন, এই 3টাই কিন্তু আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম। ইন্ডিয়াতে যখন গিয়েছি তখন এনেছিলাম। এগুলোও কিন্তু তেমনভাবে লেগে যায় না, কোনো কিছু ভাজি ভুজি করলে খুব সুন্দরভাবেই কিন্তু উঠে আসে। তো এখন যে কড়াইটা শেয়ার করব এটা খুবই পপুলার একটা কড়াই, এটা কিন্তু খুব বেশি ভাইরাল এখন, এটা অনেক অনেক আপুদেরই পছন্দের একটা কড়াই। এটা হচ্ছে হানিকম্ব কড়াই, একদম স্টেনলেস স্টিলের একটা কড়াই, উপরে কিন্তু মৌমাছির বাসার মতো এরকম দেয়া, তাই এটার নাম হয়েছে হানিকম্ব কড়াই। আর এটা ব্যবহার করলে বুঝতে পারবেন এটা আসলে কতটা ভালো। স্টিলটা কিন্তু সেম এইটাই, ভেতরে জাস্ট এরকম মৌমাছির বাসার মতো দেয়া। তো অনেক আপুরা কিন্তু আমাকে প্রশ্ন করেছেন কড়াইটা আসলে কেমন, রিভিউ দিতে বলেছেন। তো আমি বলবো আপনারা চোখ বন্ধ করে কিনে নিতে পারেন, খুবই ভালো কোয়ালিটির, খুবই ভালো মানের। এরপর আমি আপনাদের সাথে আমার কিছু প্রেসার কুকার দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা প্রেসার কুকার, এটা আমি নিয়েছিলাম ইন্ডিয়া থেকে, মাত্র 450 বা 500 রুপিতে নিয়েছিলাম। তবে একটু ভালো না এই প্রেসার কুকারটা, আর কি খুবই বাজে, মানে পরিষ্কার করতে আর কি খুব বেশি কষ্ট হয়, এমনিতে তো কাজ হয়ে যায়। এরপরে যে প্রেসার কুকারটা দেখাচ্ছি এইটা নিয়েও কিন্তু অনেক অনেক আপুদের প্রশ্ন ছিল, আপু এই প্রেসার কুকারটা কত দিয়ে কিনেছেন, কত লিটারের, বা এটা কিসের তৈরি। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কিয়ামের একটা প্রেসার কুকার, স্টেইনলেস স্টিলের বডি, পুরোটাই কিন্তু স্টেইনলেস স্টিলের। তো এটা খুবই ভালো মানের একটা প্রেসার কুকার বলবো, 3.5 লিটারের একটা প্রেসার কুকার, আমার তো খুবই পছন্দের একটা প্রেসার কুকার। ভিতরে যে রাবারটা দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি। সো মোট কথা বলতে এটা খুবই ভালো মানের একটা প্রোডাক্ট, আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। এছাড়াও কিন্তু আমার আরও 2টা প্রেসার কুকার আছে নর্মালি ইউজ করার জন্য, 4.5 লিটারের একটা আর 6.5 লিটারের একটা। তো এই ছিল মোটামুটি আমার আজকে ক্রোকারিজ আইটেম, বা আমার রান্নার জন্য যে হাঁড়ি পাতিলগুলো ব্যবহার করি, ফ্রাই প্যান, ননস্টিকের কড়াই, তাওয়া থেকে শুরু করে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের কাছে কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে চাইলে জানাতে পারেন। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।